নমস্কার, উত্তরবঙ্গ সংবাদে আপনাদের আরো একবার স্বাগত। আমি সাগর। শুরু করছি উত্তরবঙ্গ সংবাদ আয়োজিত ফেসবুকে ক্লাসরুম অনুষ্ঠান, যেখানে আজকেও আমরা মাধ্যমিকের অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধভারতী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপনন্দী নন্দী মহাশয়। আপনাকে আমাদের স্টুডিওতে আরো একবার স্বাগত। আমরা জানিয়ে রাখি, গত রবিবার এবং মঙ্গলবার কিন্তু আমরা মাধ্যমিকের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। সে সময় আমরা উপপাদ্য এবং পাটিগণিত দুটো নিয়েই আমরা আলোচনা করেছিলাম। সেই সময় স্যার কিন্তু বিভিন্ন হোম টাস্কও তোমাদের ছাত্রছাত্রী, তোমরা যারা দেখছো, তোমাদের দিয়েছিল। আজকেও আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান চলাকালীন পড়ুয়ারা, তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে সেটা আমাদের ফেসবুকে লাইভে অনুষ্ঠানে গিয়ে সেখানে সরাসরি কমেন্ট বক্সে করতে পারো। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত মঙ্গলবার যে পাটিগণিতের ক্লাস হয়েছিল তার একেবারে শেষ পর্বে এসে স্বপনেন্দু বাবু কিন্তু বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিল, এবং সেই হোমওয়ার্কের উপর ভিত্তি করে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু আমাদেরকে তাদের হোম টাস্কগুলো সলভ করে পাঠিয়েছে আমাদের যে classroom.ubs@gmail.com যেই ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল তাতে। এবং আমরা এখন স্যারের কাছে চলে যাব যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা যদি আপনি ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। নমস্কার, আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব পরিমিতির ঘনবস্তু। তা আমি ধরে নিচ্ছি তোমরা আগে দুদিন যে ক্লাস হয়েছে, আমি যা তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম সেগুলো সব করেছো। যারা পারোনি দেখলাম কিছু অঙ্ক এসছে, আর আমি ধরে নিচ্ছি বাকিগুলো তোমরা পেরেছো। তা আমরা পরিমিতি করাবো। পরিমিতিতে প্রশ্ন বিভাজনটা একটু বলে নিই আগে। পরিমিতির যে প্রশ্ন, ফার্স্ট টার্মে এমসিকিউ এর উপরে কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ একটিও প্রশ্ন থাকবে না। এমসিকিউ থেকে শর্ট অ্যান্সার টাইপ থেকে একটি প্রশ্ন থাকবে, ওটার জন্য 2 নাম্বার। আর বড় অঙ্ক থাকবে দুটো, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। এখানেও দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ঘনবস্তু বা আয়তঘন, ঘনবস্তু এবং আয়তঘন, আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। মোটামুটিভাবে দুটো চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক থাকবে, তার মধ্যে একটি তোমাদের উত্তর করতে হবে, এবং ওটা 4 নম্বর। এই 4 আর 2 6, মোট পরিমিতির থেকে এই টার্মে 6 নম্বর থাকবে। তা আমরা নবম শ্রেণী পর্যন্ত সবাই 2 ডাইমেনশন জিওমেট্রি করে এসেছি, মানে দ্বিমাত্রিক, যার মধ্যে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে। যেমন তোমাদের ব্ল্যাকবোর্ডটা লম্বা আছে, চওড়া আছে, কিন্তু ব্ল্যাকবোর্ডের উচ্চতা আমরা কোনো সময় মাপি না। ফলে স্বাভাবিক কারণে আমরা কিন্তু টেবিলের উচ্চতা মাপি, একটা ইটের উচ্চতা মাপি, কিন্তু এই ব্ল্যাকবোর্ডের উচ্চতা মাপি না। এবার যেটা দশম শ্রেণীতে, সেখানে কিন্তু 3 ডাইমেনশনাল, মানে ত্রিমাত্রিক জ্যামিতি, অর্থাৎ ঘনবস্তু। তা ঘনবস্তু করার আগে অবশ্যই আমাদের দ্বিমাত্রিক জ্যামিতিটা করে এসে ধরে নিতে হবে। এবং দ্বিমাত্রিক জ্যামিতির মধ্যে আমাদের মূলত ছিল হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এবং বৃত্ত। তা আমরা আজকে যে দুটো চ্যাপ্টার থাকবে, এই দুটো চ্যাপ্টারের মধ্যে প্রয়োগ করা হবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্ত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলা হচ্ছে বাহু স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। একইভাবে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু √2। আর বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr স্কয়ার। আর পরিধি বা পরিসীমা যাই বলি, সেই পরিসীমা হচ্ছে 2πr। পাইয়ের মান হচ্ছে 22/7। এটুকু আমাদের প্রাথমিক জ্ঞান লাগবে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আয়তঘন করার জন্য। প্রথমে বলছি আয়তঘন। আমরা পরিবেশে কিভাবে আয়তঘন দেখি, আমি বলার সময় বলেছি, পরিবেশে আমরা ইটকে দেখতে পাই, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, একে আয়তঘন বলে। ঠিক তোমাদের অঙ্ক বইটি দেখো, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, আচ্ছা অঙ্ক বই আয়তঘন। কিন্তু এই বাহুগুলো যদি সমান হয়ে যায়, ধরে নাও রুবিকের কিউব, আমরা সবাই দেখেছি রুবিকের কিউব, দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান।
এই জন্য কিউব বলা হয়, অর্থাৎ ঘনক। ঘনক বলা হয় এই জন্যই ঘনক। কিউব, ঘনকের কিউবের বাংলা হচ্ছে ঘনক। তা আমরা নিঃসন্দেহে আমরা করবো যখন, তখন হচ্ছে কিউবটা মাথায় রাখবো। আরও কাছাকাছি যেতে হবে। আমরা যখন লুডো খেলি, লুডোতে ছক্কা ব্যবহার করা হয়, তোমরা সকলেই দেখেছো। এই ছক্কাটা হচ্ছে ঘনক। এটা ঘনবস্তু যেমন ঘনক, কিন্তু এর যদি একটি দৈর্ঘ্য বা প্রস্থ একটু বড় হতো বা ছোট হতো, মানে অসমান হতো, তাহলে আমরা তাকে বলতাম আয়তঘন। আজকে আরেকটা চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। আমরা সাধারণত চোঙ বলেই যদি প্রশ্ন পাই, তাকে উত্তর দিতে হবে লম্ব বৃত্তাকার চোঙ হিসাবে। আর কোনো কোনো অঙ্কে লম্ব বৃত্তাকার চোঙ লেখা থাকে। এটা সাধারণত পাওয়া যায়, আমরা দেখবে সবাই দেখেছো, সেটা হচ্ছে বাড়িতে দেখবে কলা গাছের ভেতরে একটা সাদা অংশ থাকে, ওটাকে কেউ থোর বলে। এই কলা গাছের যে টুকরোটা বাজারে বিক্রি হয়, এটা হচ্ছে চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। কিংবা বাড়িতে ধরো একটা কৌটো আছে, এখন তো বিভিন্ন শেপের কৌটো পাওয়া যায়, সে আগে যে দুধের কৌটোগুলো পাওয়া যেত সোজা, সেটা চোঙ। পাইপ যদি ধুবুক বন্ধ করে দিই, সেটা চোঙ। খোলা অবস্থায়ও পাইপ চোঙ, কিন্তু তখন ওই জায়গাগুলো বাদ যাবে। এই হচ্ছে মোটামুটি পরিবেশে আমরা দেখতে পাই। তা আমরা শুরু করব আয়তঘন। একেবারে আয়তঘনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে তিনটে বাহু, তিনটে টার্ম। একটা হচ্ছে শুধু সরাসরি দৈর্ঘ্য, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন। ধরে নিচ্ছি আমি কোনো আয়তঘনের দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি। এই ক্ষেত্রে আমরা যখন করব, তখন দেখো আমরা ঠিক একটা সমতল নিলাম। সমতলটা দেখতে ঠিক ধরে নিচ্ছি আমি সমতলটা এরকম, সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমতল। একটা সমতল থেকে আমরা কিছুটা অংশ কেটে নিয়েছি, একটা মাপ করে কেটেছি। এই জায়গাটা আছে প্রস্থ আর উচ্চতার গুণ, দৈর্ঘ্য আর উচ্চতার গুণফল। এটাও দৈর্ঘ্য আর উচ্চতার গুণফল। এইভাবে আমরা এটা তৈরি করেছি। এটা ছিল 2 ডাইমেনশন, আমার দ্বিমাত্রিক জ্যামিতি। এবার আমরা কি এটাকে ত্রিমাত্রিক করছি। ত্রিমাত্রিক করার সময় আমরা দেখো, খেয়াল করো, ফার্স্টে এটাকে ভাঁজ করে দিলাম, এটাকেও ভাঁজ করে দিলাম, এটাও ভাঁজ করে দিলাম, এটাও ভাঁজ করে দিলাম। এই যে ভাঁজ হলো, এটা দেখো একটা বাক্সের মতো হলো। এই যে বাক্সটা হলো, এইটা কিন্তু আয়তঘন। এই যে আয়তঘন দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখো এই দিক দুটো আছে, এই মাপের মানে প্রস্থ গুণ উচ্চতা দুটো আছে, দৈর্ঘ্য গুণ উচ্চতা দুটো আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দুটো আছে। অর্থাৎ দুটো আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি, দুটো দৈর্ঘ্য প্রস্থ, প্লাস দুটো প্রস্থ উচ্চতা, দুটো প্রস্থ উচ্চতা, প্লাস দুটো দৈর্ঘ্য উচ্চতা। এর থেকে দেখো 2 কমন নিয়ে নেওয়া যায়, এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। যখন কোনো আয়তঘর করব, তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, আমরা এই সূত্র দিয়ে করব। এবার যদি বলে একটি ঘনাকার কোনো বস্তু, সমকোণী চৌপলের চারিদিক রং করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাইরের বা ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল সহ, মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের লাগবে। কিংবা যদি বলে এই বাক্সটির ভেতরে সবচেয়ে কত বড় মাপের লাঠি রাখা যাবে। এই লাঠি দেখো, একটা বাক্সের মধ্যে যখন লাঠি ঢুকাই, ধরো জুতোর বাক্স, আমরা যখন লাঠি ঢুকাই, দৈর্ঘ্যের থেকে কিন্তু বড় থাকে, প্রস্থের থেকে বড় থাকে, উচ্চতার থেকে বড় থাকে। অর্থাৎ কোনাকুনি যদি বসাই, একটু বড় হয়ে যায়, সবার থেকে বড়। কোনাকুনি না ঢুক, সবচেয়ে বড় যেটা ঢুকবে সেটা কোনাকুনি হবে। অর্থাৎ সেটাই হচ্ছে কর্ণ। কর্ণের ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। যদি সেন্টিমিটার থাকে তাহলে এটা সেন্টিমিটার হবে, যদি মিটার থাকে তাহলে এটা মিটার হবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা যাই থাকুক, এটা একক হবে। এটা যেহেতু ক্ষেত্রফল সম্পর্কিত,
এটা হবে বর্গ একক। আর যখন ঘনফল বের করব, ঘনফল বা আয়তন, ঘনফল বা আয়তন যখন বের করব, খুব সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এ বি সি, এটা হচ্ছে ঘন একক। অর্থাৎ এটা যদি মাপগুলো যদি সেন্টিমিটারে থাকে, এটা সেন্টিমিটার হবে, কর্ণের মাপ সেন্টিমিটার হবে, এটা বর্গ সেন্টিমিটার হবে, এটা ঘন সেন্টিমিটার হবে। অর্থাৎ তিনটা কিন্তু এককেরও পরিবর্তন হচ্ছে। সাথে সাথে আমরা দেখব এবার যদি এটা এরকম না হয়ে এমন হতো তিনটে বাহুই সমান, অর্থাৎ এ বি সি তিনটে না হয়ে তিনটেই সমান হতো, অর্থাৎ এ বি সি কিচ্ছু থাকতো না, তিনটেই এ হতো, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, তাহলে এগুলো সব এ এ এ বসে যেত। তাহলে এটা হতো 2a স্কোয়ার, এটা হতো 2a স্কোয়ার, এটা হতো 2a স্কোয়ার, অর্থাৎ এখানে দুটো স্কোয়ার, এখানে দুটো স্কোয়ার, এখানে দুটো স্কোয়ার, অর্থাৎ মোট হবে 6টা স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার বর্গ একক। অর্থাৎ যখন ঘনক হবে, ছক্কার মাপের হবে, তখন হবে সবগুলোর মান সমানের জন্য 6 স্কোয়ার বর্গ একক। কর্ণের ক্ষেত্রে দেখো, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মধ্যে এটা বাইরে চলে আসবে, 3 যেহেতু বর্গ সংখ্যা না, 3 ভেতরে থাকবে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে a√3, a√3 একক। ঘনফল, ঘনফলের ক্ষেত্রে এটা এ, এটা এ, এটা এ, এ গুণ এ গুণ এ, অর্থাৎ এ কিউব। ঘন একক হবে হচ্ছে, ঘনফল হবে হচ্ছে, ঘনফল বা আয়তন এ কিউব। যদি বলা হয় কোনো জায়গায় মাটি কেটে তুলতে হবে, তখন আমরা এক আয়তন বের করব, মাটি তুলে, কিংবা কোনো একটা পাত্রে, চারকোনা পাত্রের ভিতরে জল রাখতে হচ্ছে, সেখানে হচ্ছে আয়তন। লাঠি রাখতে হবে, তখন বলবো কর্ণ। যদি বলে রং করতে হবে, তখন বলবো সমগ্র তলের ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের সূত্র। এই তিনটে সূত্র শিখলে পরে আমরা ঘনক এবং আয়তঘন সম্পর্কিত সব অঙ্কগুলোই পারবো। পাশাপাশি আমি তোমাদের বলেছি সাথে একটু বুদ্ধির প্রয়োগ করতে হবে। বুদ্ধির প্রয়োগ করলেই দেখবে অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। আমি একটা দুটো অঙ্ক নিয়ে আগে আলোচনা করি। দেখো, একটি অঙ্ক তোমরা লেখো। একটি আয়তঘনের মাত্রাগুলি, মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, মাত্রাগুলি যথাক্রমে 12 সেমি, 6 সেমি ও 3 সেমি। ওই আয়তঘনের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লেখো। অর্থাৎ ধরো একটা পাত্র আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রস্থ 6 সেমি, উচ্চতা 3 সেমি। এটাকে গলিয়ে আমি ঘনক তৈরি করছি, মানে ওই আয়তনের করতে হবে। আয়তনের যেহেতু বলেছে, সুতরাং সবার আগে আমি আয়তঘনের আয়তনটা বের করে নিই। আয়তঘনের ঘনফল আমি পড়েছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 3, ঘন সেমি। এটাকে আমি ঘনকে রূপান্তর করছি, অর্থাৎ সমান আয়তনের ঘনক। আয়তনের ঘনকের আমি ধরে নিচ্ছি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। আমরা অঙ্ক করার সময় দেখেছি যে আয়তন হচ্ছে এ কিউব। তাহলে এটা সমান যদি হবে, তাহলে এ কিউব সমান সমান এটা। সাথে সাথে বলছি, যেহেতু বাঁদিকে অজানা রাশি বসে গেছে, সাথে সাথে এককটা থাকবে না, এখানে লিখতে হবে প্রশ্নানুসারে এ কিউব সমান সমান এটা। আমি গুণটা করলাম না, তোমরা অনেক সময় গুণটা করে ভালো, গুণ করলে পরে কিন্তু তোমার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। আমরা গুণ করব না, আমরা জোড়া দেখে নেব। এ কিউব এখানে ভাঙছি, 2 × 2 × 4, 12কে ভাঙলাম, গুণ 6কে ভাঙলাম, 2 × 2 × 3, 6কে ভাঙলাম 2 × 3, আর 3কে ভাঙলাম গুণ 3। এবার দেখো 3টে 2 পাশাপাশি আনলাম,
2, 3টে 3 আছে। a কিউব মানে হচ্ছে এখানে 2 এর কিউব, এখানে 3 এর কিউব। সেই জন্য যখন a লিখবো তখন লিখবো কিউবের থেকে 2 আসবে, যেহেতু কিউব বাদ দিয়েছি, এখান থেকে 3 আসবে, অর্থাৎ 6। তাহলে এ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 6। আমাদের বলেছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, আমরা 6 সেমি। এবার লিখবো ঘনকটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। মাঝখানে এখানে একক দেবো না। আমি আবারও আগের দিনও বলেছি, তার আগের দিনও বলেছি, একক ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ না হলে কিন্তু পুরো অঙ্কটা করেও পুরো উত্তর পাবে না, পুরো নাম্বার পাবে না। তাহলে আমি এই অঙ্কটা মুছে দিলাম। এবার আরেকটা অঙ্ক নেওয়া যাক। এখন যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা তোমাদের অনেকেরই প্রশ্ন এসছে। আমরা আগের অনুষ্ঠানে বলেছিলাম আজকে পরিমিতি করব, আজকে দেখলাম আজকেও এসছে, আগের দিনও ভুলবশত অনেকে পাঠিয়ে দিয়েছে। সেই অঙ্কটা করছি। যারা প্রশ্ন পাঠিয়েছো তারাও কিন্তু উত্তরটা দেখে নেবে, যারা প্রশ্ন পাঠিয়েছো অঙ্কটা দেখে নেবে। এখানে বলা হয়েছে আপনি দেখে নিন, কোনো অসুবিধা নেই, একটু সময়। আমরা ছাত্রছাত্রীদের বলবো, যারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, লকডাউনের মাঝে সকলের হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে যে নিজেদের তৈরি করে নেওয়ার জন্য। সেই অবস্থায় স্যার কিন্তু তোমাদের যা যা দেখাচ্ছে সেসব শিখে নাও। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তবে এখন ভালো মতো দেখলে পরে সেই জিনিসগুলো শিখতে পারবে, এবং কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে আমাদের কাছে সেই সমস্যাগুলো আমাদের মেসেজে মাধ্যমে জানালে পরে আমরা কিন্তু সেই সব সমাধান করারও চেষ্টা করব। স্যার দেখিয়ে দিন আপনি। হ্যাঁ, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসেব করে লেখো। সবার আগে নিজের ঘরটা চিন্তা করো। তোমরা যে ঘরে বসে আছো সেই ঘরে দেখো দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। আমি আগেও বলেছি অঙ্ক অবাস্তব বলে না। দেখো দৈর্ঘ্য 5 মিটার দেওয়া আছে, ইচ্ছে করলে 5 সেন্টিমিটার দিতে পারতো, কিন্তু ঘরের দৈর্ঘ্য কোনো অবস্থায় 5 সেন্টিমিটার বা 5 ইঞ্চি হবে না, এটা হবে 5 মিটার, মানে কম বেশি 15 ফুট। এইবার তোমাদের ঘরটা দেখো, তোমাদের ঘরে দেখো কোণাকুণি, তোমাদের যে কোনো একটা কোণার থেকে ঠিক উল্টো দিকের কোণার দিকে তাকালে পরে দেখতে পাবে যে এত বড় লাঠি রাখা যাবে, অর্থাৎ এই কোণার থেকে ওই কোণা। আমি বলেছি যখন লাঠি রাখতে হবে তখন কর্ণের সূত্র রাখবে। তো এখানে কর্ণের সূত্র হচ্ছে ঘরটির কর্ণ √5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমি তোমাদের বলছি, আগেরটা মিটার দিতে একক দিতে না করেছিলাম, এটার মধ্যে একক দেবে। এখানে বাদিকে কিন্তু অজানা রাশি নাই, বাদিকে কি বের করতে হবে সেটা লেখা হয়েছে। যদি বাদিকে অজানা রাশি থাকে, এক্স বা ওয়াই বা জেড বা এ বি অজানা রাশি থাকে, তাহলে সেক্ষেত্রে ডান দিকে একক দেওয়া যাবে না। আচ্ছা, এই তিনটা হলো, এরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণ যে মাপ হবে তত বড় লাঠি রাখা যাবে, অর্থাৎ √25 প্লাস 16 প্লাস 9 মিটার, √50 মিটার। আমি আবারও বলছি, √50 যখন করব তখন এইভাবে করব, 5 গুণ 5 গুণ 2 মিটার। দেখো 5-এর জোড়া আছে, বর্গমূল তো 5-এর জোড়া আছে, তাহলে একটা 5 বাইরে আসবে। 2-এর কোনো জোড়া নেই, 2টা রুটের ভিতরে থাকবে। কর্ণ বের করেছি, কিন্তু আমাকে কর্ণ বের করতে বলেনি, আমাকে বলেছে কত বড় লাঠি রাখা যাবে। সুতরাং উত্তর যখন লিখবে তখন লিখবে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এই √2 মান হচ্ছে, তুমি ইচ্ছে করলে √2 মান বসাতে পারো 1.414,
এবং √3 হচ্ছে 1.732। এটা হচ্ছে √3, এটা √2। যদি প্রয়োজন হয় বসাতে পারো, না বসালেও পুরো মান পাবে। আমরা তৃতীয় অঙ্কে আসছি। তৃতীয় অঙ্কে আসছি। একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি, তবে ওই ঘনকটির ঘনবল কত হবে তা হিসেব করে বলো। ধার, সবার আগে ঘনকটাকে চিন্তা করে নাও, ঘনকের ধার কটা। আমরা কিন্তু অনেকেই আছি ধার বলতে পাশ করে ফেলি, অর্থাৎ পাশ যদি বলো তাহলে 6টা। কারণ দেখো চারিদিকে ছক্কা যখন হয়, এক জায়গায় 1 লেখা, এক জায়গায় 2 লেখা, এক জায়গায় 3 লেখা, এক জায়গায় 4, এক জায়গায় 5, 6 পর্যন্ত লেখা আছে। কিন্তু ধার আর পাশের মধ্যে পার্থক্য আছে। ধার হচ্ছে ধার, যেখানে হাত লাগলে ব্যথা লাগে, কেটে যেতে পারে, সেইটাকে বলে ধার। অর্থাৎ এরকম ধার তুমি দেখো, উপরে 4টে আছে, নিচে 4টে আছে, অর্থাৎ 8টা, আর খাড়াখাড়ি করে আছে 4টে, অর্থাৎ 12টা। ধার হচ্ছে 12টি। 12টি ধার, তোমার 12টি ধারের সমষ্টি বলেছে 60 সেমি। 60 সেমি। যদি 12টি ধার হয় 60 সেমি এবং ধারগুলো ঘনকের সব ধার সমান, তাহলে একটি ধারের দৈর্ঘ্য হবে, একটি ধার /12 সেমি সমান সমান 5 সেমি। তাহলে আমরা ধার পেয়ে গেছি। আর একটু চিন্তা করে দেখো, বা হাতের কাছে ঘনক থাকলে ঘনক নিয়ে দেখো, ধার যেটা হয় সেটা হচ্ছে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা উচ্চতা, যা বলো ওই ধারটাই শেষ। ধারটা আমরা পেয়ে গেছি 5 সেমি। আমাকে বের করতে হবে হচ্ছে ঘনফলটা হিসাব করতে বলেছে। তা ঘনফলের সূত্র আমরা জানি, a³ এর মান 5 সেমি, তাহলে a³ বের করতে হবে। তাহলে ঘনফল সমান সমান 5 এর কিউব ঘন সেমি। দেখো আমি কিন্তু ঘন সেমি লিখেছি, সূত্রের মধ্যে লিখেছিলাম ঘন একক, তাহলে ঘন সেমি। তাহলে 5 এর কিউব, 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 ঘন সেমি। এটাই আমাদের উত্তর চেয়েছিল। এটুকু করতে পারলেই আমরা পরিমিতির 4 নম্বরটা শিওর তুলে নিতে পারবো। অর্থাৎ আমার লক্ষ্য হবে 40-এ প্রশ্ন, 40-এরই উত্তর করব। এটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু খুব মন দিয়েই দেখা দরকার যে এখান থেকেই আসবে এবং নাম্বার কিন্তু এখান থেকেই তোলা যাবে। আচ্ছা, আমি পরের অঙ্কটা একেবারেই 4 নম্বর অঙ্ক বলছি। দেখো, আবার সমকোণী চৌপল। একটি সমকোণী চৌপলের আকারের বাক্স, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত, 3:2:1। এটা হচ্ছে তাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত। এবং আয়তন দেওয়া আছে 384, 384 ঘন সেমি। তাহলে আমাকে বের করতে হবে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। বাক্সটি আমরা আগে কর্ণের ফর্মুলার উপর অঙ্ক করেছি। এটা হচ্ছে দুটো ফর্মুলা একসাথে, একটা হচ্ছে আয়তনের আর একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, এই অনুপাতগুলো থাকলে আমরা এর সাথে একটা অজেনা রাশি ধরে নেব। ধরো দৈর্ঘ্য 3x, প্রস্থ 4x, সবগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে সবগুলোর মধ্যে সেমি। দৈর্ঘ্য হচ্ছে 3x সেমি, প্রস্থ হচ্ছে 2x সেমি, উচ্চতা হচ্ছে x সেমি।
এর থেকে আমাকে আয়তন করতে হবে। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 3x ইন্টু 2x ইন্টু এক্স, এটা হচ্ছে আয়তন। আবার আয়তন দেওয়া আছে 384, আয়তন দেওয়া আছে 384 সমান সমান 384। এখানে দেখো 6x স্কোয়ার, 3 দুগুণে 6, 6x কিউব, 6x কিউব সমান সমান হচ্ছে 384, x কিউব সমান সমান 64। এবার ঘনমূল করছি, x সমান সমান 4, অর্থাৎ দৈর্ঘ্য x কিউব সমান সমান 64, 4 কিউব 64, সুতরাং x সমান সমান 4। অর্থাৎ আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই জেনে গেছি x জানার সাথে সাথে, কারণ এখানে 3x ছিল, 3 গুণ 4 সমান সমান 12 সেমি, 2 গুণ 4 8 সেমি, এটা 4 সেমি। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আমাদের কাছে জানা। এবার আমাদের সূত্র হচ্ছে, ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র টু ইন্টু এবি 8 বারং 96, বিসি 4 8 32, চার বারং 48 বর্গ সেমি, সমান সমান 2 ইন্টু 176 বর্গ সেমি। 2 দিয়ে গুণ করছি, 352 বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এবার আমরা অঙ্কগুলো, আমরা লাস্টে কয়েকটা অঙ্ক দেবো বাড়িতে অনুশীলন করার জন্য, যাতে তোমাদের বন্ধটা সময় কেটে যায়, সেই জন্য কিছু অঙ্ক দেবো। এবার আমরা একটু লম্ব বৃত্তাকার চোঙের উপর আলোচনা করি একেবারে। এবার আমি আবার বলছি, যদি কোনো অঙ্ক না পারো এখনই তোমরা আমাদের এই ফেসবুকে লাইভ অনুষ্ঠানে গিয়ে সরাসরি মেসেজ বক্সে গিয়ে সেই প্রশ্নগুলো রাখতে পারো। সেক্ষেত্রে স্বপনেন্দু বাবু কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন একেবারে। আচ্ছা, আপনি পরের যে প্রশ্নে চলে যাই আমরা। চোঙটা আমরা বলেছি লম্ব বৃত্তাকার চোঙ। ওই চোঙটা ধরো একটা কৌটো নিচ আছে উপর আছে, নিচ উপর যখন থাকবে কৌটোটা হচ্ছে, সেটা হচ্ছে 2 মুখ বন্ধ চোঙ হবে। যখন 2 মুখ বন্ধ চোখ হবে, তোমরা একটু খেয়াল করে দেখো, উপরের চোঙটা বৃত্তাকার, অর্থাৎ আমরা নবম শ্রেণীতে পড়েছি যে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, নিচেরটাও পাই আর স্কোয়ার। আর চোঙের ক্ষেত্রে চোঙটা নিয়ে ভেবে দেখো, চোঙটা ধরে নিচ্ছি আমরা এইটা একটা চোঙ, তোমরা যা দেখতে পাচ্ছ এটা চোঙ। এই চোঙের দেখো এটা বৃত্তাকার, অর্থাৎ এইটা হচ্ছে, এটা যখন পরিধি বলবো এটা 2 পাই আর, যখন আমি খুলে দিচ্ছি সাথে সাথে এটা 2 পাই আর হয়ে গেল। আর এইটা ধরে নাও এইচ, কারণ চোঙের এটা যখন উচ্চতা ছিল, এটা হচ্ছে উচ্চতা চোঙের 2 পাই আর, আর এটা হচ্ছে এইচ। খুলে দেওয়ার পরে দেখো 2 পাই আর, আর এটা এইচ, অর্থাৎ 2 পাই আর কি এইচ দিয়ে আমরা করেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর গুণ এইচ, অর্থাৎ 2 পাই আর এইচ। ঘনফল হবে 2 পাই আর এইচ। এটা হচ্ছে বর্গ একক। এবার 2 পাই এইচ ছিল, এর সাথে দুদিকে দুটো চাকতি যোগ করলাম, অর্থাৎ দুটো বৃত্তাকার জায়গায় যোগ করলাম, তাহলে পাই আর স্কোয়ার, দুটো পাই আর স্কোয়ার যোগ হলো 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আগেটা ছিল বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু বৃত্ত দুটো চাকতি দুটোকে যোগ করা হয়েছে, অর্থাৎ কৌটোটা সম্পূর্ণ হলো। এখান থেকে দেখো 2 পাই আর কমন যাচ্ছে, এইচ প্লাস আর, এটা হচ্ছে একক।
এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এইবার আমরা চোং একটা থোর ধরো, দেখবে বাড়িতে কাটার সময় থোর গোল গোল করে পাতলা পাতলা করে চাকতি কেটে ফেলে। অর্থাৎ ধরে নিচ্ছি আমি এইচটা চাকতি হয়েছে, এইচ সংখ্যক চাকতি হয়েছে। তাহলে আমার একটা চাকতির ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার। এবার অনেক চাকতি, এইচ সংখ্যক চাকতি, এইচ মানে বিভিন্ন, তুমি যত খুশি কাটো, প্রত্যেকটা টুকরো হচ্ছে সংখ্যক চাকতি হয়েছে। তাহলে এটা 2 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে আয়তন কখন লাগবে? সে কৌটার ভিতরে কতটুকু জল আছে বা পাইপ দিয়ে জল কত তাড়াতাড়ি যাচ্ছে, তাদের সবাইকে ধরে নিয়ে এটা করতে হবে। কিংবা তেল আছে, তখন আয়তন লাগবে। রং করতে হবে যখন, চারপাশ যদি রং করতে হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। যদি বলা হয় শুধু বাইরের বক্রতল অংশটা করতে হবে, তাহলে হচ্ছে 2 পাই আর এইচ, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল। এই হচ্ছে 3টা সূত্র। এই 3টা সূত্র থেকে আমরা অঙ্কগুলো করব। অর্থাৎ এখানে দেখো, এখানে দুটো মাত্র অজানা রাশি, একটা আর একটা এইচ। এবার আর এইচ এই দুটো জানা থাকলেই আমরা আয়তন বের করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। যদি কোনো কারণবশত দেখা যায় যে আয়তন দিয়ে দিয়েছে, আর দিয়েছে, এইচ বের করতে পারবো। আমরা আগের দিন ডিডাকশন করে দেখিয়েছি, আমরা এখান থেকে অঙ্কগুলো করবো। স্যার আমি একটা জিনিস বলবো যে একটা প্রশ্ন এসছে শিউলি রায় বলে, তার প্রশ্ন হচ্ছে একটি কাঠের তৈরি ঘনকের আয়তন 2744 ঘন সেমি, ওই ঘনককে সবচেয়ে কম কাঠ নষ্ট করে লম্ব বৃত্তাকার চোঙে পরিণত করলে ওই চোঙের আয়তন কত হবে? তো এটাকে করে দিই, আপনি করে দিন তাহলে। কি ছিল শিউলি রায় প্রশ্ন করেছেন, কি ছিল অঙ্কটা? বলেছে একটি কাঠের তৈরি ঘনকের আয়তন 2744 ঘন সেমি। 2700 ঘন সেমি, 700 কত? 744 ঘন সেমি। 44 ঘন সেমি, ঠিক আছে। ওই ঘনককে সবচেয়ে কম কাঠ নষ্ট করে লম্ব বৃত্তাকার চোঙে পরিণত করলে ওই চোঙের আয়তন কত হবে? আমরা ঠিক এইভাবে কাঠটাকে কেটে নেব। কাঠটাকে যদি কেটে নেই, কাঠটা কেটে নিলে এইখান থেকে আমি এখান থেকে আমি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। ধরে নিচ্ছি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স পেয়েছি। এটাকে বর্গমূল করলে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো আয়তন থেকে, যে এক্স কিউব সমান সমান এটা। তাহলে এক্স পেয়ে যাব। এবার যেটা পাবো, দেখো এই যে চোঙটা হবে, চোঙটার উচ্চতা হবে এক্স। চোঙটা যত বড় ছিল তত বড় যাচ্ছে উচ্চতা। এবার চোঙের ব্যাস হবে এক্স, চোঙটার ব্যাস হবে তাহলে x/2। তাহলে আমরা ব্যাসার x/2 জানি, এক্স জানি, অর্থাৎ ওইটার ক্ষেত্রফল হবে পাই ব্যাসার্ধর স্কয়ার। ব্যাসার্ধ মানে x/2 হোল স্কয়ার পাই আর স্কয়ার এইচ। অর্থাৎ এই কাঠটুকু পড়ে থাকবে, এক্স এর মান আমরা এখান থেকে পেয়ে যাবো, এটা বসিয়ে দিয়ে পেয়ে যাবো, এটাই হবে কাঠ। সঙ্গে প্রশ্নটা এমনও আসতে পারে যে কতটুকু কাঠ কেটে ফেলে দেওয়া হলো, তখন আমরা বিয়োগ করব। আমি এই অঙ্কটার সাথে আরেকটু যোগ করছি। একেবারে যদি এমনভাবে আসে অঙ্কটা যে কতটুকু কাঠ কেটে ফেলা হলো, তাহলে আমি চোঙটার আয়তন পেলাম এটা, এইটার আয়তন জানি 2744, এটার থেকে এটা বিয়োগ করলেই সেই অংশটুকুই কেটে ফেলে দিতে হবে কাঠ তৈরি করার, চোঙ তৈরি করার জন্য। এবার আমরা অঙ্কে ফিরে যাচ্ছি, দুই একটা অঙ্ক করি চোঙের। আচ্ছা, আমরা বলে রাখি যে কারো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, অনুষ্ঠান চলাকালীন অঙ্ক নিয়ে, তাহলে সরাসরি সেই অঙ্কর যে প্রশ্নগুলো সেটা কিন্তু আমাদের ফেসবুক কমেন্ট বক্সে সেটা করতে পারো। ছাত্রছাত্রী তোমরা যারা দেখছো, সেক্ষেত্রে স্যার কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে আগামীকাল উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা নিয়ে আবার আমাদের ফেসবুকে ক্লাসরুমে এক টিচার উপস্থিত থাকবেন, সেদিকেও কিন্তু তোমরা সকলে নজর রেখো। স্যার এবার আমরা যাচ্ছি প্রথম একটা অঙ্ক চোঙের উপরে, লম্ব বৃত্তাকার চোঙের উপরে করছি। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি, চাদর মানে শীট,
আমরা শীটটা বুঝি। পাতলা চাদর দিয়ে তৈরি, ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ঢাকনা আছে কিন্তু বোথ সাইড, নিচ তো সব ড্রামে থাকবে, উপরটা আছে, ঢাকনা সহ ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। তাহলে ব্যাস যদি 28 হয়, ব্যাসার্ধ 14 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে। তবে ড্রামটির উচ্চতা হিসেব করে লেখো। একটা শীট নেওয়া হয়েছে, শীটটা দিয়ে ড্রাম তৈরি করা হয়েছে, ড্রামটার জন্য কতটা চাদর লাগে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর সমান সমান হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 2816। খেয়াল করে দেখো, আমি কিন্তু একক দেইনি, যেহেতু বাঁ দিকে অজানা রাশি আছে এর জন্য আমরা একক দিলাম না। ঠিক আছে, এটা দেওয়া আছে। এর মধ্যে আমি জানি হচ্ছে ব্যাসটা, ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ আর জানি, ব্যাসার্ধ 28 সেমি, তাহলে ব্যাস হচ্ছে 28 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। তাহলে এখানে আর এর মান বসাবো, অর 2 ইন্টু 22/7 ইন্টু 14 এইচ প্লাস 14 সমান সমান 2816, और এইচ প্লাস 14 সমান সমান 2816 গুণ 7, নিচে হবে 2 গুণ 22 গুণ 14। এবার আমরা এগুলো ক্যালকুলেশন করবো, কাটাকাটি করবো, কাটাকাটি করে এটা আসবে হচ্ছে 32। 7 দিয়ে 14 কাটলাম 2, এবার 2 দিয়ে 4 দিয়ে কাটলে 32। সুতরাং এইচ সমান সমান 32 মাইনাস 14 সমান সমান 18, অর্থাৎ চোঙটির উচ্চতা 18 সেমি। চোঙটির উচ্চতা 18 সেমি। এবার আমি 2 নম্বর অঙ্কটা করব। এই 2 নম্বর অঙ্কটাও তোমাদের প্রচুর প্রশ্ন এসছে, নিচেও লিখেছে, পাশাপাশি আগের দিনও দিয়েছিল, আজকেও এসছে। পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের বইয়ের সম্ভবত 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক, বইয়ের 15 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা বলছি, যারা পারোনি তারাও লক্ষ্য রাখবে। লেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ আর হলে উচ্চতা 2r। যদি উচ্চতা 6 গুণ হতো, মানে 6r হতো, তবে চোঙটির আয়তন 539 ঘনসেমি বেশি হতো। অর্থাৎ দুটো ক্ষেত্রফল বের করলে পরে, দুটো ঘনফল বের করলে, একটার থেকে একটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 539, মানে একটার থেকে একটা বেশি। যদি 6 গুণ হতো তাহলে 539 বেশি পেতাম। তাহলে চোঙটির উচ্চতা হিসাব করে লেখো। আচ্ছা, আমি আর এইচ ধরে নিচ্ছি। এরপরে আমরা আরো একটা প্রশ্ন আসবো স্যার, এটা আপনি করে নিন, আমরা তারপরে বলবো। আচ্ছা, আমরা যখন করব তখন আমরা খেয়াল করব যে আমরা এটা করার সময় আমরা ফর্মুলাটা লিখব আগে। বলা হয়েছে যখন উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এটা দেওয়া আছে, আর যদি 6 গুণ হতো তাহলে কি হতো? তাহলে দেখো, যদি 6 গুণ হতো তাহলে ক্ষেত্রফল হতো পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে 6 গুণ 6r, আর যখন দ্বিগুণ হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু 2r। যখন দ্বিগুণ ছিল, যখন 6 গুণ হয়ে গেল, তখন আয়তন বেড়ে গেল হচ্ছে 539 ঘনসেমি, 539 ঘনসেমি। দেখো, এখানে হচ্ছে 6 পাই আর কিউব, আর এখানে হচ্ছে 2 পাই আর কিউব। এই দুটো বিয়োগ করলে হচ্ছে 4
পাই আর কিউব সমান সমান 539 আর কিউব সমান সমান 539 বাই 4 গুণ 22 গুণ 7। ঠিক আছে, এবার আমরা 11 দিয়ে কাটাকাটি করছি। 4 11 44 9, অর্থাৎ এখানে 2 আর কিউব সমান সমান 7 গুণ 7 গুণ 7 2 গুণ 2 গুণ 2, তিনটে করে আছে। সুতরাং আর সমান সমান 7/2। উচ্চতা এটা দ্বিগুণ, 2 গুণ 7/2 সমান সমান 7, অর্থাৎ উচ্চতা হবে 7 ডেসিমি। দেখো উত্তরে কি ফর্মুলা অঙ্কে দেওয়া আছে, উচ্চতা হিসেব করে রাখো। উচ্চতা হবে ডেসিমিটার, অঙ্ক হয়েছে, সুতরাং উচ্চতা হবে 7 ডেসিমিটার। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করব, 7 ডেসিমিটার। আমরা আরেকটা অঙ্ক নিই। একেবারে আরেকটা আমি প্রশ্ন নিয়ে নেব। স্যার, নীল সরকার বলে একজন একটা প্রশ্ন করেছে, আয়তঘনের বাক্সর দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি, উচ্চতা 10 সেমি হলে তার করণের দৈর্ঘ্য কত হবে? অঙ্কটা করে দিয়েছি, আবার করছি। আচ্ছা। অঙ্কটা করে দিচ্ছি। দাও, ঠিক আছে। দৈর্ঘ্য কত বলে? দৈর্ঘ্য প্রশ্ন, বাক্সের দৈর্ঘ্য 20 সেমি। কে প্রশ্ন করেছেন? নীল সরকার। কোন স্কুল? সেটা বলেনি, নীল সরকার। হ্যাঁ, কত দৈর্ঘ্য? আয়তনের দৈর্ঘ্য 20 সেমি, 20 সেমি, প্রস্থ 25 সেমি, প্রস্থ 25 সেমি, সরি প্রস্থ 15 সেমি, দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি এবং উচ্চতা 10 সেমি হলে তার করণের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য এটা হবে, এই সেমি হবে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব একটু ট্রিকি হবে তাড়াতাড়ি করার জন্য। দেখো প্রত্যেকটাই 5-এর গুণিতক, একটা 5 বাইরে চলে আসবে। ইসলামপুর এসএফসি হাই স্কুল। হ্যাঁ, 5 হলে এর ভাগ করে 4 4 16 প্লাস এখানে 4 পড়ে থাকবে, এখানে 3 পড়ে থাকবে, 3 তিরিকে 9, এখানে 2 পড়বে, 2 দুগুণে 4। ষোলো 4 20 29। আমরা যখন করব তখন কিন্তু গুণটা করব না, গুণ করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা। সেই কারণে আমরা চেষ্টা করব গুণটাকে কমানোর জন্য। আমরা কমন নিতে পারি, এটাও 5 দিয়ে ভাগ যায়, এটাও 5 দিয়ে ভাগ যায়, এটাও 5 দিয়ে ভাগ যায়। আচ্ছা, 5-এর স্কোয়ার দিয়ে ভাগ যাচ্ছে, এর জন্য 5 বাইরে এলো, 5 বাইরে থাকলো। এখানে 5কে 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 4-এর স্কোয়ার লিখলাম 16, 3 3 তিরিকে 9 লিখলাম, 4 2কে 2 দুগুণে 4 লিখলাম, 4 আর 9 13 আর 16 29, অর্থাৎ 5√3 29 সেমি হবে। এটাই উত্তর। একেবারে নীল সরকার ইসলামপুর এসএফসি হাই স্কুল থেকে যে প্রশ্ন করেছিলে, আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। স্টেট ফার্ম স্কুল। একেবারে। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক করে দিয়ে আমরা চলে যাব আলোচনায়, যেগুলো হয়নি। আমাদের সময় হাতে সময় শেষ হয়ে আসছে। আচ্ছা, দেখো সবাই, যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে? 1 ঘন্টায় করবে, অর্থাৎ পাইপটার ব্যাস দেওয়া আছে 14 সেমি। 14 সেমি যেহেতু লিটারের অঙ্ক, আমরা করব হচ্ছে ডেসিমিটারে নিয়ে, কারণ 1 ঘন ডেসিমিটার আর 1 লিটার সমান। তাহলে 14 আছে, আর হচ্ছে 14কে আমরা লিখব 1.4/2 ডেসিমি। ব্যাস বলেছিল, এই জন্য বাই 2 হলো। আমি 1 মিনিটে যাই হচ্ছে 2500 মিটার জল, আমি ধরে নিচ্ছি 1 মিনিটে জলটাই হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে, বা উচ্চতা যেটা বলছো, উচ্চতা হচ্ছে 2500 মিটার, 2500 মিটার 25 মিটার
2500 মিটার ডেসিমি। এক ঘন্টায় বলেছে 60 মিনিট, তাহলে আমি আগে পাই আর স্কয়ার এইচ বের করি। পাই আর স্কয়ার হচ্ছে 1.4, না লিখে আমি 14/20 লিখছি। পাই আর স্কয়ার ইন্টু 25, 3টে শূন্য, এটা হচ্ছে মাপ। এবার 60 মিনিটে মানে 1 ঘন্টায় কতটা জল যায়, সুতরাং এটাকে 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করার পরে যে রেজাল্টটা আসবে ততটাই জল ক্যারি করতে পারবে সে 1 ঘন্টা সময়ে। অর্থাৎ এই গুণটাকে তোমরা করবে, পায়ের মান 22/7, এটা যে রেজাল্ট আসবে এটাই হবে, এতটাই জল ক্যারি করতে পারবে। এবার আমরা তোমাদের কিছু অঙ্কের উত্তর দেব। অঙ্কের উত্তর মানে গতকাল যারা অঙ্ক করেছিল কিছু অঙ্ক গত মঙ্গলবার আমাদের যেই অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে স্যার কিন্তু বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিল। সেই হোমওয়ার্কগুলোর উত্তর অনেকেই পাঠিয়েছে, সেই উত্তরগুলো স্যার এখন দেবেন। আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে classroom.ubs@gmail.com, সেখানেই কিন্তু সেই হোমওয়ার্কগুলো পাঠিয়েছে। স্যার একটু দেখে নিন কি রয়েছে, ঠিক রয়েছে। আচ্ছা, আমি তো টাস্কগুলো তোমাদের দেখেছি, দেখে দেখলাম বেশিরভাগই ঠিক হয়েছে। আমি দুটো অঙ্ক কেউ পারেনি, অনেকেই পারেনি। আচ্ছা, সেই দুটো অঙ্ক আমি একটু করে দেবো। সেটা হচ্ছে বলেছে একজন 10% ইন্টারেস্টে, 1 নম্বর অঙ্কটা ছিল 10% ইন্টারেস্টে ব্যাংকে টাকা রেখেছে, যাতে করে এমনভাবে টাকা রেখেছে যাতে সে মাসিক 2,500 টাকা পায়, মানে 2500 টাকা মাসে পাবে। আমরা যে MIS বলি, মান্থলি ইনকাম স্কিম, ব্যাংকে রাখলাম, প্রতি মাসে টাকা পাবো, তাই দিয়ে মানুষের সংসার চলবে। তা 2500 টাকা মাসে যত পায়, বার্ষিক সুদ হচ্ছে 10%। অর্থাৎ মাসে যদি 2500 টাকা পায়, বছরে পাবে 2500 গুণ 12, অর্থাৎ 2500 12 মাসে 12। এটা কোথার থেকে পাবে? ওই 10% ইন্টারেস্টের থেকে। অর্থাৎ 10% সমান 2500 গুণ 12, তাহলে 1% সমান 2500 গুণ 12/10। 100% মানে মূল টাকাটা সবসময় 100% হয়। 100% সমান 2500 গুণ 12 গুণ 100/10। এই একটা শূন্য এই শূন্য করে কেটে গেল, 3 লাখ। তাকে মাসে 2,500 টাকা করে সুদ পেতে হলে তাকে 3 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। 3 লাখ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 2,500 টাকা সুদ পাবে 10% ইন্টারেস্টে। এবার আরেকটা অঙ্ক ছিল, তোমরা দেখবে ব্যাংকে মাঝে মাঝেই আমরা সরকারি ঘোষণা শুনি যে 0.25% বেড়ে গেল বা 0.1% বেড়ে গেল। তা এই যে এর যে একটা সামাজিক একটা প্রভাব পড়ে সেটা বলছি, বাড়লেও পড়ে কমলেও পড়ে। বলেছে 4.5 থেকে 4.75 ইন্টারেস্ট হওয়াতে একজনের 60 টাকা ইন্টারেস্ট বেড়ে গেল। তার টাকা ছিল, সেই ইন্টারেস্টটা পেয়েছে হচ্ছে 4.75, আর আগে ছিল 4.5। অর্থাৎ তার বেড়েছে হচ্ছে 2.5। এই 2.5% বাড়ার জন্য তার ইন্টারেস্ট বেড়ে গেছে হচ্ছে 60 টাকা। 0.25%, 0.25% সমান 60 টাকা। তাহলে 1% কত? 100% কত? 60.25 গুণ 100। এই পয়েন্টটা তুলে দেওয়ার জন্য এখানে আরেকটা 100 আসবে, এটা কেটে দিলাম,
4 24 24,000 টাকা ব্যাংকে তার ছিল। 60 টাকা যেহেতু হলো, তার ব্যাংকে ছিল 60 টাকা। তা আমি একটা বা দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাড়িতে করার জন্য। হ্যাঁ, এই লকডাউনের পিরিয়ডে তো ওদের হাতে, যারা ছাত্রছাত্রীদের হাতে তো অনেকটাই সময় রয়েছে, সেই সময়টা প্র্যাকটিস করতে পারবে। তোমরা মনোযোগ সহকারে স্যার যেসব অঙ্কগুলো দিচ্ছে এসব দেখে রাখো, এসব কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো সবচেয়ে বেশি চান্স রয়েছে, দেখে নাও। আচ্ছা, আমি ঘনকের উপর থেকে একটা অঙ্ক দিচ্ছি একেবারে। একটি ঘনক লেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের কত গুণ হবে? আরেকটা অঙ্ক দিচ্ছি, দুটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধির অনুপাত 1:2 এবং উচ্চতার অনুপাত 3:4 হলে আয়তনের অনুপাত কত? এই দুটো অঙ্ক ভালো করে করুন। একেবারে। আমাদের কিন্তু একেবারেই সময় শেষ হয়ে গেছে। আমরা আরও একবার ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির হায়দারপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী মহাশয়, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু গত 3 দিন ধরে আজকে মিলিয়ে আমরা মাধ্যমিকের অঙ্ক নিয়ে আলোচনা করলাম, যা খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্ক নিয়ে কিন্তু অনেকের একটা ভয় থাকে। এই লকডাউনের পিরিয়ডে অনেকেই কিন্তু স্কুলে যেতে পারছে না, ক্লাস করতে পারছে না। এই ক্ষেত্রে তাদের সমস্যা সমাধানেই কিন্তু উত্তরবঙ্গ সংবাদ এগিয়ে এসেছে এবং সেই থেকেই কিন্তু আমাদের এই ফেসবুকে ক্লাসরুম অনুষ্ঠানের ভাবনা। আমরা কিন্তু আরো বিষয় নিয়ে তোমাদের কাছে আসব এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে মিলে দেখতে থাকো উত্তরবঙ্গ সংবাদের ফেসবুক পেজ। নমস্কার। হ্যাঁ, তোমাদেরও একটা কথা বলবো, তোমরা ঘরে থাকবে, আর অঙ্ক এমন একটা বিষয় যে বিষয়টা সবসময় বসে করা যায়। সুতরাং আমরা যে 3টে চ্যাপ্টার করালাম 3 দিনে, 3টে চ্যাপ্টার তোমরা ভালো করে অনুশীলন করবে। আমরা আশা করি তোমরা সাফল্য পাবে। একেবারে।